এই রাজবাড়িটির ইতিহাস ৫০০ বছরেরও বেশি সময় আগের। বাংলাদেশে প্রচুর জমিদার বাড়ি থাকলেও রাজবাড়ি আছে হাতে গোনা কয়েকটি। তার মধ্যে এই রাজবাড়িটি একটি। ভেঙে পড়া দেয়াল, ক্ষয়ে যাওয়া পলেস্তারা আর অসাধারণ টেরাকোটার মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। এই মন্দিরটার বয়স হয়েছে ৫০০ বছর। এখানে আমি শুনছি ১১টা রাজা বাস করে। যে ইতিহাসে এক গৌরবোজ্জ্বল নাম হলো রাজা দিনরাজ। সামান্য একজন রাজকর্মচারী থেকে যিনি হয়েছেন রাজা, করেছেন যুদ্ধ, বানিয়েছেন সাম্রাজ্য, আর তার নাম থেকেই নামকরণ করা হয়েছে বাংলাদেশের দিনাজপুর জেলার। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন মানুষ সাধারণ রাজকর্মচারী থেকে একটি রাজবংশের প্রতিষ্ঠাতা হয়, একটি রাজবাড়ি নির্মাণ করে এবং একটি রাজ্য প্রতিষ্ঠা করে, যার নাম দিনাজপুর। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি দিনাজপুর জেলার রাজবাড়ি নামক একটি গ্রামে। এই গ্রামেই রয়েছে ঐতিহাসিক দিনাজপুর রাজবাড়ি। দিনাজপুর শহরের খুব কাছেই দিনাজপুর রাজবাড়ি। আমি দিনাজপুর শহরে গ্র্যান্ড নূর হোটেলে উঠেছিলাম। এখান থেকে দিনাজপুর রাজবাড়ির দূরত্ব ৪ কিলোমিটারের মতো। প্রায় ১৫ মিনিট পর পৌঁছে গেলাম রাজবাড়িতে। গাড়িতে বসেই দেখতে পাচ্ছিলাম রাজবাড়ির ভেঙে পড়া দেয়াল, ভবন। সিদ্ধান্ত নিলাম রাজবাড়ির শেষ অংশে প্রথমে যাব। বিশাল রাজবাড়ির এটি একটি অংশ মাত্র। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্টাংশকেই বোঝায়। এই রাজবাড়ির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখনো কোনো মতে টিকে আছে। ইতিহাস থেকে জানা যায় রাজবাড়িটি প্রধানত ৩টি মহল বা ৩টি ব্লকের সমন্বয়ে গঠিত। আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাটি মহল, এই ছিল ৩টি মহল। এছাড়া পাশাপাশি আরো কিছু স্থাপনা, যেমন কিছু মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক এবং আমলাদের বাসস্থানও স্থাপিত হয় এখানে। এগুলো রাজা দিনরাজের পরবর্তী রাজ পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকাররা তৈরি করেছিল। অনেক বড় জায়গা নিয়ে এই রাজবাড়িটি অবস্থিত। আমি এখন এক পাশ দিয়ে এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি। এখন শুধুই আসলে রাজবাড়ির কাঠামো টিকে আছে। এই যে আমার চারপাশটা দেখাচ্ছি, মাঝখানে স্কয়ার জায়গা আর চারপাশ ঘিরে রাজবাড়ি। দিনাজপুর রাজবাড়ির ভূমির মোট আয়তন ১৬.৪১ একর, যার মধ্যে পূর্ব ও পশ্চিম দিকে মঠ, বাগান, কাচারি ঘর, টেনিস কোর্ট আর কুমারের বাড়ি অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় এই দিনাজপুর রাজবাড়িটি। মূলত এই রাজবাড়ির কারণেই এই গ্রামের নাম রাজবাড়ি। বর্তমানে রাজবাড়িটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। সামনের অংশে মন্দির, অপর অংশটি অর্থাৎ আয়না মহল ও রানী মহল ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, যেখানে প্রাচীন স্থাপত্য শৈলী ও কারুকার্য এখনো দেখা যায়। লোহার তৈরি কলাম ও বিমগুলো চুরি হয়ে গেছে। পুরো জায়গাটি বড় বড় আম, জাম, লিচু, কাঁঠাল আর অন্যান্য জংলি গাছ দিয়ে ভরা।
এই দিনাজপুর রাজবাড়ি এবং রাজ্য সবই প্রতিষ্ঠা করেছিলেন দীনরাজ ঘোষ। দীনরাজ ঘোষের নামেই এই জায়গার নাম হয় দিনাজপুর। রাজা দীনরাজ ঘোষের নাম অনুযায়ী এই অঞ্চলের নাম প্রথমে ছিল দীনরাজপুর এবং পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে দিনাজপুর নামেই পরিচিতি লাভ করে। যে রাজার নামে এই রাজবাড়ি এবং এই রাজ্য দিনাজপুর, সেই রাজবাড়ির দেখুন কি করুণ অবস্থা। কালের বিবর্তনে এটি একটি ধ্বংসস্তূপ ছাড়া এখন আর কিছুই নয় এবং সময়ের সাক্ষী হয়ে টিকে আছে আমাদের সামনে। এই রাজবাড়ি এবং এই রাজ্যের যে প্রতিষ্ঠাতা রাজা দীনরাজ ঘোষ, তিনি কিন্তু ছিলেন শুরুতে একজন রাজকর্মচারী। তিনি 1414 সাল থেকে 1418 সাল পর্যন্ত গৌড়েশ্বর গণেশ নারায়ণের একজন রাজকর্মচারী ছিলেন। এখন আমি যাচ্ছি রাজবাড়ির সামনের দিকে, যেখানে রয়েছে একটি বিশাল বড় প্রবেশদ্বার। এটি রাজবাড়ির মূল প্রবেশদ্বার। দিনাজপুর রাজবাড়ির ভেতরে বিশাল বড় প্রাঙ্গণ। ভেতরে অনেক দূর হেঁটে এসে দেখলাম যে এখানে রয়েছে একটি সুন্দর সিংহদ্বার। প্রবেশদ্বার থেকে হেঁটে সিংহদ্বারের কাছাকাছি আসতে আমার প্রায় 5-7 মিনিট সময় লেগেছে। এ থেকেই বোঝা যায় যে রাজবাড়িটি কত বড় ছিল। রাজবাড়ির সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই এক পাশে রয়েছে উঁচু একটি প্রবেশদ্বার। এটি হচ্ছে একটি মন্দিরের প্রবেশদ্বার এবং এই পাশে এই দিকে রয়েছে আরেকটি প্রবেশদ্বার, এটিও আরেকটি মন্দিরের প্রবেশদ্বার। মহারাজার আমলে। এটা কি মন্দির? শ্রী শ্রী কালিয়াজু রাধা কৃষ্ণ। আর ওই পাশে যেটা আছে ওইটা দুর্গা মন্দির। ওইটাও কি মহারাজার আমলে? হ্যাঁ, ওইটাও মহারাজা। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমার থাকা 50 বছর। কেমন দেখছেন ছোটবেলাতে বাড়িঘরগুলো কি আরো ভালো ছিল? হ্যাঁ, সুন্দর আসলো। রানী মহলটা ভালো আসলো, আয়না বসা আসলো। আচ্ছা। এখন রানী মহলটা ভাঙ্গিয়া সরকারি ইতিমখানা করছে, বাচ্চাদের জন্য ভিতরে আশ্রম করছে। রানী মহলটা হলো এই সীমানার পরে। হ্যাঁ, সীমানার পর। তাহলে এখানে কি কি মহল ছিল একটু বলতে পারবেন? এটা তো মন্দির, ওইটা রাজার মহল, রানী মহল। কে আছে? রাজার ছেলে রাজপুত্রের বাড়ি এই দুতলাটা। এই মন্দিরটার বয়স হয়েছে 500 বছর। এখানে আমি শুনছি 11টা রাজা বাস করছে। 27 সালে গেছে এখান থেকে। রাজার বংশধর যারা ছিল সবাই চলে গেছে। কলকাতা আছে এখানে, এখানে কি ওনারা কেউ আসে এখানে? ওটা আসলেও পরিচয় দেয় না, যদিও আসলে না পরিচয় দেয়। পরিচয় দেয় না। আমরা শুনছিলাম একবার গত কয়েক বছর আগে আসছিল, তো ডিসি স্যারের সঙ্গে আসছিল, রামকৃষ্ণ আশ্রমের লোকের সঙ্গে আসছিল। খুব সুন্দর চমৎকার স্থাপত্য শৈলীতে নির্মিত এখানের এই মন্দিরটি। অনেক সুন্দর কালারফুল কারুকাজ করা এই মন্দিরের। এই মন্দিরের পাশে রয়েছে একটি তুলসী মঞ্চ। এটি হচ্ছে তুলসী মঞ্চ, একটি তুলসী গাছ রয়েছে, পেছনে ফুল দেয়া রয়েছে। ভেতরের মন্দিরের পুরো জায়গাটাই খুব সুন্দর। রাজবাড়িতে প্রবেশের পর হাতের ডান পাশে রয়েছে কৃষ্ণ মন্দির। এই পুরোটাই মন্দির এলাকা।
দুপাশের এই দুটি মন্দির ছাড়া বাকি মূল রাজবাড়ি এবং রাজপ্রাসাদের সবই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। শুধু ভাঙা পুরনো দেয়াল এবং দেয়ালে গজিয়ে ওঠা গাছপালা ছাড়া এখন আর কিছুই দেখা যাচ্ছে না। এই যে এখানেও একটি বিশাল উঁচু পুরনো দেয়াল দেখতে পাচ্ছি এবং এর ভিতরে পুরো জঙ্গল হয়ে আছে। সেখানেও প্রাসাদের একটি অংশ রয়েছে, সেটি সম্ভবত মূল প্রাসাদের একটি অংশ, এখান থেকে দেখা যাচ্ছে না। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য, যা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারে। অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে একসময় বিলীন হয়ে যাবে। দিনাজপুর রাজবাড়ির সিংহদ্বারের সামনে থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।